তোমাদের বায়োলজিতে সিলেবাসে কিন্তু এর আগে একটা পার্ট ছিল যে জীব আর নির্জীবের মধ্যে পার্থক্য, মানে লিভিং অ্যান্ড নন লিভিং। ওটা তোমরা সবাই জানো, আমাকে আর এক্সট্রা করে বলে দেওয়ার কিচ্ছু নেই, তাই ওই টপিকটা আমি ছেড়ে যাচ্ছি। তাও যদি তোমাদের কোনো অসুবিধা হয় বা ওই টপিকটা নিয়ে তোমরা যদি ভিডিও চাও আমি বানিয়ে দেব। আশা করি তোমাদের এটা দরকার হবে না, কারণ তোমরা এটা সবাই জানো। তো আজকে বায়োলজির আর একটা টপিক যেটা হচ্ছে যে জনন বা রিপ্রোডাকশন, সেটা আমি পড়াবো। এবার তোমরা দেখো, জনন বা রিপ্রোডাকশনের কিন্তু দুভাগে ভাগ করা হয়ে থাকে, উদ্ভিদ জনন আর প্রাণী জনন। সে প্রাণীর জনন বা উদ্ভিদের জননটা হয়তো তোমাদের আজ এই ভিডিওতে পুরোপুরি শেষ হবে না, এর জন্য হয়তো পার্ট 2 পার্ট 3ও আসতে পারে। তো তোমরা ভিডিওটি পুরো ওয়াচ করতে থাকো। তো চলো ক্লাসটা স্টার্ট করা যাক। দেখো, জনন বা রিপ্রোডাকশন, জনন বা রিপ্রোডাকশনটা কাকে বলে সেটা আগে আমরা একটু জেনে নিই। চলো, কি লেখা আছে, যে জৈবিক পদ্ধতিতে পরিণত জীব নিজ সত্তা ও আকৃতি বিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করে এবং সংখ্যা বৃদ্ধির মাধ্যমে প্রজাতির অস্তিত্ব ও বংশধারাকে অক্ষুণ্ণভাবে বজায় রাখে, তাকে জনন বলে। এর মানেটা কি? জনন হচ্ছে একটা জৈবিক পদ্ধতি, যেটা কি হয়, পরিণত জীব। এখানে কিন্তু পরিণত জীবই একমাত্র জনন সম্পন্ন করতে পারবে। তো পরিণত জীব তার নিজের যে সত্তা এবং তার আকৃতি বিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করবে এবং তা কি করবে না, আমাদের সমাজে বা আমাদের প্রাণী জগতে বা উদ্ভিদ জগতে তাদের সংখ্যা বৃদ্ধি করবে এবং কি সংখ্যা বৃদ্ধির মাধ্যমে সেই প্রজাতির অস্তিত্বটাও বজায় রাখবে এবং তার বংশধারাকেও বজায় রাখবে। এই পদ্ধতিটাকেই সাধারণত আমরা রিপ্রোডাকশন বা জনন বলে থাকি। দেখো, জনন বা রিপ্রোডাকশন কিন্তু আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে, মানে বিভিন্ন রকম হয়ে থাকে। প্রথম হচ্ছে যে অঙ্গজ জনন, দ্বিতীয় হচ্ছে অযৌন জনন, তৃতীয় হলো যৌন জনন এবং চতুর্থ হলো অপুংজেনি। তো অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন, তোমরা কিন্তু এই সবগুলোরই ইংলিশ টার্মগুলো মনে রাখবে। তো এটা হচ্ছে যে অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন। অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন কি? দেখো, যে জীবের, যে কোনো জীবের, সাধারণত অঙ্গজ জনন উদ্ভিদের ক্ষেত্রেই দেখা যায়, প্রাণীদের ক্ষেত্রেও দেখা যায়, উদ্ভিদের ক্ষেত্রে বেশি দেখা যায়। তো অঙ্গজ জনন কি হয় না, কোনো একটা বডির পার্ট, যে কোনো একটা বডির পার্ট থেকেই অন্য একটা অপত্যর জন্ম হয়ে যায়। যে কোনো একটা বডি পার্ট থেকেই অন্য একটা অপত্যের সৃষ্টি হয়ে যায়। যে কোনো অঙ্গ, কাণ্ড হতে পারে, মূল হতে পারে, পাতা হতে পারে। যেমন আমরা দেখে থাকি যে পাথরকুচির পাতা, সেখানে কিন্তু সেই পাতা থেকেই আবার একটা অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়ে যায়। তো এটা হচ্ছে অঙ্গজ জনন। অঙ্গজ নামের সঙ্গেই কিন্তু এর মিল আছে। অঙ্গজ মানে অঙ্গ থেকে উৎপত্তি, অঙ্গ থেকেই আর একটা অপত্যের উৎপত্তি, এটা হলো অঙ্গজ জনন। তাহলে আমি উদাহরণটা কি বললাম? অঙ্গজ জননের পাথরকুচি। তাহলে অঙ্গজ জননের উদাহরণটা কি বললাম? পাথরকুচি। এবার দেখো, অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। যৌন জননকে বলা হয় সেক্সুয়াল, অযৌন জনন আসেক্সুয়াল, শুধু আগে এ বসে যাবে। তো তোমরা ইংলিশ টার্মগুলো কিন্তু মনে রাখবে, এরকম ইংলিশ টার্মেও কিন্তু কোশ্চেন আসতে পারে। তো অযৌন জনন কি? এখানে কোনো প্রকার পুংগ্যামেট বা স্ত্রী গ্যামেট কোনোটাই কি হবে? থাকবে না। এখানে অযৌন জননে
কিন্তু কোনো স্ত্রী গ্যামেট বা পুং গ্যামেটের মিলন ছাড়াই অপত্যের সৃষ্টি হবে, যে কোনো অপত্যের সৃষ্টি হবে। সেই জননকে বলা হয় অযৌন জনন। এটাও কিছু প্রাণীরও দেখা যায়, উদ্ভিদেরও দেখা যায়। তো এখানে আমরা তাহলে সংজ্ঞাস্বরূপ বলতে পারি যে যে জনন পদ্ধতিতে আমাদের কোনো গ্যামেট, পুং গ্যামেট বা স্ত্রী গ্যামেটের মিলন ছাড়াই অপত্যের সৃষ্টি হয়, সেই জনন পদ্ধতিকে আমরা বলবো অযৌন জনন। এটা অ্যামিবার দেখা যায়, প্যারামোসিয়ামে দেখা যায়, বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, ভলভক্সের ক্ষেত্রে দেখা যায়, বিভিন্ন ধরনের উদ্ভিদ, শৈবাল, ছত্রাক এসবের ক্ষেত্রে কিন্তু অযৌন জনন দেখা যায়। এবার দেখো যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশনে এখানে কি হয় তোমরা সবাই জানো যে এখানে অবশ্যই একটা পুং গ্যামেট ও একটা স্ত্রী গ্যামেটের প্রয়োজন, একটা পুং গ্যামেট ও একটা স্ত্রী গ্যামেটের প্রয়োজন। একটা পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলনে কিন্তু একটা অপত্যের সৃষ্টি হয়। যে তাহলে যৌন জননের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে যে জনন পদ্ধতিতে দুটো ভিন্ন ধরনের গ্যামেট মানে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে যে অপত্যের সৃষ্টি হয় তাকে কিন্তু সেই যৌন পদ্ধতি জনন পদ্ধতিকে কিন্তু আমরা যৌন জনন বলে থাকি। এটা সাধারণত বেশিরভাগ মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়, হিউম্যান তো তার মধ্যে পড়েই। তো এখানে আমরা লিখতে পারি মেরুদণ্ডী প্রাণী। অবশ্য সবাই কিন্তু নয়, সব মেরুদণ্ডী প্রাণীর কিন্তু যৌন জনন নয়। আমরা লিখতে পারি যে প্রায় সমস্ত মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে দেখা যায়। অপুংজেনি কি? এখানে কিন্তু অপুংজেনি আছে, মানে এখানে কোনো পুং গ্যামেটের প্রয়োজন হয় না, এখানে সরাসরি ডিম্বাণু থেকে আরেকটা অপত্যের সৃষ্টি হয়ে যায়, সরাসরি ডিম্বাণু থেকে, মানে এখানে সরাসরি হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড তৈরি হয়ে যায়। তো এটা হলো অপুংজেনি। তাহলে জনন আমাদের এখানে 4 প্রকার দেখা যায়: অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন আর অপুংজেনি। আচ্ছা বলে দিই, অপুংজেনিটা কাদের ক্ষেত্রে দেখা যায়? অপুংজেনিটা সাধারণত মোলাস্কার ক্ষেত্রে দেখা যায় বা বিভিন্ন ধরনের পাখিদের ক্ষেত্রে দেখা যায়। তাহলে কাদের ক্ষেত্রে দেখা যায়? মোলাস্কা জাতীয় প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় এবং পক্ষী জাতীয় প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, তো এবার চলো আমরা কিন্তু আজকে উদ্ভিদের জননটা করব, উদ্ভিদের প্রজননটা কিন্তু আজকে আমরা পড়ব, কারণ একটা ভিডিওতে সমস্ত কিছু বলা সম্ভব নয়। আর তাছাড়াও তোমাদেরকে অনেকটাই শর্ট করে বলা হচ্ছে। তোমরা যদি কেউ ডিটেইলে আরো জানতে চাও আমি কিন্তু আরো ভিডিও করে দেব, কিন্তু তোমাদের যতটা দরকার আমি ততটাই কিন্তু তোমাদের বলছি। দেখো উদ্ভিদ প্রজনন কিন্তু আবার 3 ভাগে ভাগ করা যায়। কি কি পদ্ধতিতে উদ্ভিদের প্রজনন হতে পারে? এই দেখো, অযৌন জনন পদ্ধতিতে হতে পারে, অঙ্গজ জনন পদ্ধতিতে হতে পারে এবং যৌন জনন পদ্ধতিতেও হতে পারে। 3 রকম পদ্ধতিতেই কিন্তু উদ্ভিদের প্রজনন হয়। উদ্ভিদের অযৌন জনন পদ্ধতি আবার দেখো দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে যে খণ্ডীভবন পদ্ধতিতে আর রেণু উৎপাদন পদ্ধতিতে হতে পারে। খণ্ডীভবন বা ফ্র্যাগমেন্টেশন মানে হলো যে কোনো উদ্ভিদের কাণ্ড থেকে যদি সেই অংশটা থেকে কোনো জায়গায় খণ্ড খণ্ড হয়ে যায়, কিন্তু সেই প্রত্যেকটা খণ্ড থেকে আবার একটা নতুন অপত্যের সৃষ্টি হবে। যেমন ধরো স্পাইরোগাইরা, আমাদের শৈবাল আছে, স্পাইরোগাইরা শৈবাল। এই স্পাইরোগাইরা শৈবাল মানে কি? ওগুলো জলেই থাকে, সমুদ্রে থাকে, নদীতে থাকে, সাধারণত জলেই থাকে। তো জলের বিভিন্ন ধরনের এই প্রাকৃতিক কারণে, জলের স্রোতের কারণে কি হয়, স্পাইরোগাইরা বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে যায়। এইবার প্রত্যেকটা খণ্ড থেকেই কিন্তু আবার নতুন স্পাইরোগাইরা তৈরি হয়। তো তাহলে কি হলো? তাই জন্যই এই পদ্ধতিটাকে বলা হয় খণ্ডীভবন পদ্ধতি।
এর পরেরটা দেখো রেণু উৎপাদন বা স্পোরুলেশন। যেমন দেখো ফার্ন গাছের মধ্যে কি হয়, ফার্ন গাছের পাতাতে বিভিন্ন ধরনের রেণুস্থলী থাকে, রেণুস্থলী থাকে এবং তার মধ্যে অনেক রেণু থাকে, অনেক রেণু থাকে এই রেণুস্থলীর মধ্যে। এইবার প্রাকৃতিক কারণে কি হয়, এই রেণুগুলো রেণুস্থলী থেকে বেরিয়ে পরিবেশে ছড়িয়ে পড়ে এবং ওই রেণু থেকে কি হয়, আবার একটা নতুন কিন্তু ফার্ন গাছের জন্ম হয়, আবার একটা নতুন ফার্ন গাছের জন্ম হয়। এইভাবে কিন্তু এদের বংশবিস্তার হতে থাকে। এটা সাধারণত অপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রেই দেখা যায়, অপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রেই কিন্তু অযৌন জননটা দেখা যায়। দেখো নেক্সট হচ্ছে যে অঙ্গজ জনন। অঙ্গজ জনন পদ্ধতিতে উদ্ভিদ কিভাবে তার প্রজননটা ঘটায় সেটা দেখো। প্রথমে হচ্ছে যে প্রাকৃতিক অঙ্গজ জনন আর কৃত্রিম অঙ্গজ জনন ঘটানো হয় উদ্ভিদের মধ্যে। প্রাকৃতিক অঙ্গজ জনন কি কি আছে দেখো, মূলের মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ জনন ঘটে থাকে, কাণ্ডের মাধ্যমে ঘটে থাকে এবং পাতার মাধ্যমেও ঘটে থাকে। মূলের মাধ্যমে কিভাবে অঙ্গজ জনন ঘটে দেখো, যেমন মিষ্টি আলুর ক্ষেত্রে, রাঙা আলু, পটল, এদের কিন্তু মূল থেকে মানে একটা অঙ্গ থেকে কিন্তু আবার একটা অপত্যের সৃষ্টি হয়। এবার দেখো কাণ্ডের মাধ্যমে, যেমন কচুরিপানা, আদা, টোপা পানা, এগুলোর কিন্তু কাণ্ড থেকে তাদের আবার একটা নতুন অপত্য সৃষ্টি হয়ে যায়। তো মানে তাদের কাণ্ড একটা অঙ্গ, সেই অঙ্গ থেকে আবার একটা অপত্যের সৃষ্টি হয়। এইভাবে কিন্তু কাণ্ডের মাধ্যমেও কিন্তু জনন ঘটে থাকে। এবার দেখো পাতার মাধ্যমে তো তোমরা নিশ্চয়ই ছোটবেলায় অনেকেই এরকম করেছো, পাথরকুচির পাতাকে বইয়ের পাতার মধ্যে রেখে দিয়েছো, কিছুদিন পরে দেখবে ওই পাতার ভাঁজ থেকে আবার মূল বেরোচ্ছে এবং ওটাকে মাটিতে ফেলে দিলে আবার একটা নতুন গাছ হয়ে যায়। তো পাতার মাধ্যমেও কিন্তু, পাতা একটা উদ্ভিদের অঙ্গ, সেই অঙ্গ থেকে কিন্তু আবার একটা নতুন অপত্যের সৃষ্টি হয়। এইভাবে কিন্তু উদ্ভিদ তার অঙ্গজ জননের মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ জনন সম্পন্ন করে এবং প্রাকৃতিক অঙ্গজ জনন মূলের মাধ্যমে, কাণ্ডের মাধ্যমে, পাতার মাধ্যমে পুরো তাদের অপত্য সৃষ্টি করে। এবার দেখো নেক্সট হচ্ছে যে কৃত্রিম অঙ্গজ জনন। কৃত্রিম মানে যেটা প্রাকৃতিক নয়, আমরা মানুষেরা নিজেদের প্রয়োজনের জন্য বা উদ্ভিদের বংশ বৃদ্ধির আরো বিবর্তন ঘটানোর জন্য কিন্তু এইভাবে কৃত্রিম অঙ্গজ জনন তৈরি করা হয়েছে বা এই রকম পদ্ধতি ব্যবহার করা হয়। তো দেখো কৃত্রিম অঙ্গজ জনন কিন্তু 3 ভাবে করা হয়ে থাকে। শাখা কলম করা হয়ে থাকে, যাকে কাটিং বলা হয়, জোড় কলম বা গ্রাফটিং এবং অনুবিস্তরণ বা মাইক্রো প্রপাগেশন। এই দেখো শাখা কলম মানে আমরা একই, শাখা কলম বা কাটিং মানে কি এটা ভালো করে একটু বুঝবে। জোড় কলম আর শাখা কলমের মধ্যে পার্থক্য এটাই, শাখা কলম মানে হলো যে উদ্ভিদের যে কোনো অংশ, মূল, কাণ্ড, পাতা একই প্রজাতিরই কিন্তু মূল, কাণ্ড, পাতা তাদের কাটিং মানে কেটে আবার কিন্তু যে কলমটা তৈরি করা হয় সেই পদ্ধতিটা হচ্ছে শাখা কলম বা কাটিং। যেমন দেখো গোলাপ গাছে করা হয়, জবা গাছে করা হয়, চা গাছে, লেবু গাছে কিন্তু এই ধরনের শাখা কলম করা হয়। দেখো জোড় কলম বা গ্রাফটিং কি, জোড় কলম মানে জোড়া, এখানে কিন্তু আলাদা আলাদা গাছের কাণ্ডকে নিয়ে একসঙ্গে জুড়ে দেওয়া হয় এবং সেখান থেকে নতুন অপত্যের, নতুন ধরনের একটা উদ্ভিদ তৈরি করা হয়। যেমন দেখো আম গাছের ক্ষেত্রে এটা করা হয়ে থাকে, পেয়ারা গাছের ক্ষেত্রেও করা হয়, আপেল, লেবু আরো অনেক গাছের ক্ষেত্রে কিন্তু এই গ্রাফটিং পদ্ধতিটা ব্যবহার করা হয়ে থাকে। এবার দেখো অনুবিস্তরণ বা মাইক্রো প্রপাগেশন মানে হলো যে ল্যাবে বিভিন্ন ধরনের কেমিক্যালের সাহায্যে কি করা হয় না, একটা কোনো উদ্ভিদ প্রজাতিকে খুব দ্রুত তার বংশ বিস্তার করানো হয়, সেই পদ্ধতিটাকে বলা হয় মাইক্রো প্রপাগেশন। এটা সাধারণত অর্কিড জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে করা হয়ে থাকে। অঙ্গজ জননের পরে এবার আছে যৌন জননে। উদ্ভিদের যৌন জননও কিন্তু আবার দুভাবে হয়, কনজুগেশন বা সংযুক্তি আর সিনগ্যামি পদ্ধতির মাধ্যমে। কনজুগেশন বা সংযুক্তি কি, এটা সাধারণত সরল একটা যৌন জনন পদ্ধতি। এখানে কি হয় দেখো, একই প্রজাতিভুক্ত কিন্তু শারীরবৃত্তীয়ভাবে আলাদা দুটি জনিত্রী জীব থেকে
অস্থায়ীভাবে সংশ্লেষণ নালী গঠনের মাধ্যমে দেহকোষের নিউক্লিয় পদার্থের মিলন ঘটিয়ে অপত্য সৃষ্টি করে। মানে এখানে কি বলতে চাইছে দেখো, একই প্রজাতির কিন্তু শারীরবৃত্তীয়ভাবে আলাদা, এবং শারীরবৃত্তীয়ভাবে আলাদা দুটো জনিত্রী জীব, তারা কি করে না, তারা সংশ্লেষণ নালী গঠন করে, একটা সংশ্লেষণ নালী গঠন করে, এবং সেই নালীর মাধ্যমে দেহকোষের যে নিউক্লিয় পদার্থগুলো আছে, দুটো একই প্রজাতিভুক্ত জীব, দুটো শারীরবৃত্তীয়ভাবে আলাদা, তাদের এই নিউক্লিয় পদার্থের একটা নালী গঠনের মাধ্যমে কি করে না, নিউক্লিয় পদার্থের মাধ্যমে এই নিউক্লিয় পদার্থ আর এই নিউক্লিয় পদার্থের মাধ্যমে কি হয়, দুটো প্রজাতির নিউক্লিয় পদার্থের মধ্যে মিলন ঘটে, এবং এর ফলে নতুন একটা অপত্যের সৃষ্টি, একটা নালীর মাধ্যমে। তাহলে এটা একটা কি হলো না, কনজুগেশন হলো এই জীবের সঙ্গে ওই জীবের, কেউ কিন্তু কোথাও যায়নি, এবং এরা কিন্তু একই প্রজাতিভুক্ত হয়। তো কনজুগেশনটা নিশ্চয়ই বুঝতে পারলে। যেমন দেখো, স্পাইরোগাইরা এবং মিউকরের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কনজুগেশন বা সংযুক্তি পদ্ধতিটা দেখা যায়, এবং এর ফলে এই কনজুগেশনের ফলে যে জাইগোটটা তৈরি হয়, সেই জাইগোটকে বলে জাইগোস্পোর। এই জাইগোটটাকে বলা হয় জাইগোস্পোর। কনজুগেশনের সাথে সাথে আরো একটা কিন্তু পদ্ধতি আছে যৌনজননে, যেটা হলো সিনগ্যামি। সিনগ্যামি কি না, যেখানে এটা কিন্তু ফিমেলের চিহ্ন, এটা মেল গ্যামেটের চিহ্ন। তো যেখানে ফিমেল গ্যামেট এবং মেল গ্যামেটের স্থায়ীভাবে মিলন ঘটে, সেই পদ্ধতিটাকে বলা হয় সিনগ্যামি। যেখানে ফিমেল মানে পুং এবং স্ত্রী গ্যামেটের মিলন ঘটে, সেখানে সেই পদ্ধতিটাকে কিন্তু সিনগ্যামি বলা হয়। এই পদ্ধতিও আবার দুই ভাগে ভাগ করা যায়। দেখো, যেমন আইসোগ্যামি এবং হেটারোগ্যামি। আইসো মানে কি, আইসো মানে সম, আর গ্যামি মানে গ্যামেট। হেটারো মানে আলাদা, গ্যামি মানে গ্যামেট। তো আইসো মানে কি, সমান। তাহলে এখানে কিন্তু সম আকৃতির পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন ঘটে। আর কি হয়, এটা এই যে আইসোগামী পদ্ধতিটা, এখানে যে গ্যামেট গুলো থাকে সেগুলো সচল বা নিশ্চল উভয় হতে পারে, কেউ চলতেও পারে বা কেউ নাও চলতে পারে, নিশ্চলও থাকতে পারে। যেমন ক্ল্যামাইডোমোনাস মিউকরদের ক্ষেত্রে এই আইসোগামী এই ধরনের জনন পদ্ধতি দেখা যায়। এবার দেখো হেটারোগ্যামি মানে কি বললাম, হেটারো মানে আলাদা বা বিষম। তাহলে এখানে কিন্তু বিষম আকৃতির গ্যামেট তৈরি হয়, এবং যে গ্যামেটটা তৈরি হয় সেই গ্যামেটকে বলা হয় ওস্পোর। এবার দেখো, হেটারোগ্যামিকে কিন্তু আবার দুভাগে ভাগ করা হচ্ছে, অ্যানাইসোগ্যামি আর উগ্যামি। অ্যানাইসোগ্যামি দুটি গ্যামেটের আকার এবং আয়তন কিন্তু আলাদা হয়, দুটি গ্যামেটের আকারও আলাদা হয় এবং আয়তনও আলাদা হয়। এই অ্যানাইসোগ্যামিতে দেখো, যে মেল গ্যামেট আছে, মানে পুং যে গ্যামেট আছে, পুং গ্যামেট কিন্তু ছোট হয়, কিন্তু এরা সচল প্রকৃতির, ছোট হয় কিন্তু সচল প্রকৃতির হয়। আর এখানে কিন্তু ফিমেল যে গ্যামেটটা সেটা বড় হয় কিন্তু নিশ্চল প্রকৃতির হয়। অপরদিকে দেখো, ওগ্যামির কিন্তু আকার আয়তন এখানেও কিন্তু একই। আর এখানে কি হয় না, এখানেও হচ্ছে যে এই অ্যানাইসোগ্যামির মতনই এখানে মেল গ্যামেট ছোট এবং সচল হয়, এবং ফিমেল গ্যামেটটা বড় এবং নিশ্চল প্রকৃতির হয়। তাহলে এদের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য এখানেই, অ্যানাইসোগ্যামি কিন্তু অঙ্গের বাইরে ঘটে, এবং উগ্যামির যে মিলনটা সেটা কিন্তু অঙ্গের ভেতরে ঘটে। এটাই হচ্ছে এদের মূল পার্থক্য। অ্যানাইসোগ্যামি যে
মিলনটা ঘটে সেটা হচ্ছে অঙ্গের বাইরে হয়, এবং উগামীর মধ্যে যে দুটো গ্যামেটের যে ইন্টারাকশন হয় সেটা হচ্ছে যে অঙ্গের ভেতরে হয়। তো এই ছিল আজকের আমাদের টপিক উদ্ভিদের প্রজনন। তো এখানে কিন্তু আরো অনেক কিছুই রয়েছে, তোমাদের যতটা দরকার আমি কিন্তু ততটাই বললাম। এবার আমাকেও আরো একটু সিলেবাসটা ভালো করে দেখতে হবে, যদি তেমন কিছু ইম্পর্টেন্ট আমি পেয়ে থাকি আবার কিন্তু তোমাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো, বা তোমরা যদি এটার আরো ডিটেলে ভিডিও চাও আমাকে কমেন্ট করে অবশ্যই বলতে পারো, আমিও কিন্তু এটা ডিটেলে ভিডিও করে দেবো। কিন্তু এই ভিডিওটা এখানেই শেষ নয়, এর পার্ট 2 আবার আসবে। এটা তো সবে উদ্ভিদের প্রজনন হলো, এবার কিন্তু প্রাণী প্রজননের ভিডিওটাও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে কিন্তু পরের ভিডিওটা তোমাদের কাছে সর্ব আগে পৌঁছে যেতে পারে।